এই সাক্ষাৎকারটি আসলে ইউনূসের জন্যও একটা খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী সাক্ষাৎকার, যার মাধ্যমে এ বার্তা পরিষ্কার করে দিয়ে দেওয়া হলো যে শুধুমাত্র যে ইউনূস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি নন বাংলাদেশে তাই নয়, প্রয়োজনে সময় এলে তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের ষড়যন্ত্রের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার কাজও পরিচালনা করা সম্ভব। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে বসে দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠকে এমন এক সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারের শিরোনাম কালের কণ্ঠই করেছে চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। এবং সে সাক্ষাৎকারটি বের হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে একরকমের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এর পাঠকদের মধ্যে। কালের কণ্ঠ বলছে যে এই সাক্ষাৎকারটি যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। সাক্ষাৎকারের শুরুতেই কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিনের কাছে দেওয়া এই সাক্ষাৎকারের শুরুতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন এখন তিনি বেশ ভালো আছেন। মানে বুঝতে বাকি থাকে না যে ইউনূস শাসনের অবসানের পরেই, অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের শাসনামলের অবসানের পরেই রাষ্ট্রপতি এখন বেশ একটা বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন এবং এই সাক্ষাৎকারটি দিচ্ছেন। রাষ্ট্রপতি এই সাক্ষাৎকারে যেসব বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন, প্রথমত তিনি স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারে শেষ দিন পর্যন্ত তাকে অসাংবিধানিকভাবে সরিয়ে দিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাংবিধানিক ধারাবাহিকতা চিরতরে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। রাষ্ট্রপতি সরাসরি বলেছেন মোহাম্মদ ইউনূস কখনো সংবিধানের কোনো বিধান মেনে চলেন নাই। এই সব ব্যাপারগুলো, এই ষড়যন্ত্রগুলোর পাশাপাশি তিনি আমাদেরকে জানিয়েছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে যে শুধুমাত্র যে সশস্ত্র বাহিনীর ৩ প্রধান তার সঙ্গে সব সময় পাশে ছিলেন তাকে রক্ষায়, তাই নয়, তিনি যেমন এ কথাটা স্পষ্ট করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনোভাবেই অসাংবিধানিক প্রক্রিয়ায় তাকে সরানো যাবে না। তিনি এই সাক্ষাৎকারে বলেছেন যে তার সিদ্ধান্ত ছিল প্রয়োজনে রক্ত ঝরলে রক্ত ঝরুক, কিন্তু বঙ্গভবন থেকে অসাংবিধানিক উপায়ে তাকে সরানো যাবে না। এবং তিনি মনে করিয়েছেন যে অক্টোবর মাসে যেমন মবের ব্যবস্থা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের এক রকমের প্ররোচনায় তাদের ঘনিষ্ঠজনদের দিয়ে, রাষ্ট্রপতি যাদেরকে ভাড়াটিয়া হিসেবে অভিহিত করেছেন, মবের ব্যবস্থা করা হয়েছিল রাষ্ট্রপতির অপসারণে। এবং তারপর যখন একটি পক্ষ রাষ্ট্রপতিকে অপসারণে সোচ্চার হয়ে ওঠে তখন বিএনপি একটা গুরুত্বপূর্ণ অবস্থান নেয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এটা সুস্পষ্টভাবে এখানে বলেছেন যে বিএনপি যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সেটাই তখন তাকে ক্রমাগতভাবে মনোবল জুগিয়ে গেছে এবং বিএনপি যে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চাপের কাছে নতি স্বীকার করে কিংবা ওই রাজনৈতিক পক্ষটির, তিনি কিন্তু নাম উল্লেখ করেন নাই, মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ যে দলগুলো রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছিল, তিনি সেসব দলের নাম উল্লেখ না করে বলেছেন যে বিএনপি কোনোভাবেই সেসব দলের চাপের কাছেও নতি স্বীকার করেন নাই। রাষ্ট্রপতি যে বিস্ফোরক তথ্য আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় যে তথ্যটি এই সাক্ষাৎকারে দিয়েছেন সেটা হচ্ছে বিএনপি যে তার পাশে ছিল সেটা তো পর্যবেক্ষণ করে রাজনৈতিক পরিস্থিতি আমরা বুঝতে পারছিলাম, কারণ বিএনপি কখনো রাষ্ট্রপতি অপসারণের পক্ষে দাঁড়ায়নি। রাষ্ট্রপতি অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রাম, রাজনৈতিক দলের আলাপ আলোচনা কোনো কিছুতে বিএনপি কোনো আশকারা দেয় নাই, সায় দেয় নাই। কিন্তু রাষ্ট্রপতি যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব তাকে বরাবর মানসিক বল জুগিয়ে গেছেন এবং তাকে বলেছেন যে তারা তার পাশে আছেন, কোনোভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট হতে দিতে রাজি নয় বিএনপি। রাষ্ট্রপতি তার এই সাক্ষাৎকারে বলেছেন যে তারেক রহমানকে নিয়ে, মানে সর্বোচ্চ পদে আসীন সেই নেতা কে সেটাও কোনো রাগঢাক নাই এই সাক্ষাৎকারে। তার মানে তারেক রহমানের সঙ্গে বঙ্গভবনে থাকা
রাষ্ট্রপতির মানে একরকম যাকে মানে একরকমের নির্বাসনে ফেলে রাখা হয়েছে ওই বঙ্গভবনে, তার সঙ্গে তারেক রহমানের একটা নিয়মিত যোগাযোগ ছিল। রাষ্ট্রপতি বলছেন যে তারেক রহমানকে নিয়ে বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কথা বলেন এবং বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। এ সাক্ষাৎকারটি আসলে বিস্ফোরক হয়ে ওঠে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টির কারণ তৈরি হয় ওখানেই যে যখন ব্যাপক জল্পনা চলছে যে তারেক রহমান কি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে যাচ্ছেন। কারণ অনেকেই বলছেন জুনে লন্ডন বৈঠকেই তারেক রহমান আর ডক্টর ইউনূসের মধ্যে এই রফা হয়ে গিয়েছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন পরবর্তী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই কিন্তু রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলে রেখেছেন যে তিনি নির্বাচনের পরপর পদত্যাগ করতে প্রস্তুত, বিশেষ করে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার তাকে অপমান করেছে তারপর তিনি আর এই দায়িত্ব পালন করে যেতে চান না। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি যে এমন একটা সময়ে বঙ্গভবনে বসে এমন একটা বিস্তারিত সাক্ষাৎকার দিলেন যেখানে সরাসরিভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংবিধান লঙ্ঘনের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেন, প্রমাণ সহ ঘটনাক্রম সহ, এরপর ধারণা করা যেতেই পারে যে তারেক রহমানের পরামর্শ ছাড়া, বিএনপির পরামর্শ ছাড়া তার আরেক যে শুভাকাঙ্ক্ষী পক্ষ রাষ্ট্রপতির সশস্ত্র বাহিনী, 3 বাহিনী প্রধানের পরামর্শ ছাড়া একরকমের এই সাক্ষাৎকারটি অসম্ভব। এই সাক্ষাৎকারটি ঘটে যাওয়ার পর আমার কাছে মনে হয় এটাও অসম্ভব যে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদ কিংবা তার সরকারের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে যাচ্ছেন। তার মানে এই সাক্ষাৎকারটি আসলে ইউনূসের জন্যও একটা খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী সাক্ষাৎকার, যার মাধ্যমে এ বার্তা পরিষ্কার করে দিয়ে দেওয়া হলো যে শুধুমাত্র যে ইউনূস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি নন বাংলাদেশে তাই নয়, প্রয়োজনে সময় এলে তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের ষড়যন্ত্রের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার কাজও পরিচালনা করা সম্ভব। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই সাক্ষাৎকারে বলেছেন যে যখন মবের সৃষ্টি করা হলো বঙ্গভবন ঘিরে 22শে অক্টোবর, এবং তিনি বললেন যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হলো, তিনি তার পরিবার বঙ্গভবনের ভেতরে, এবং 22শে অক্টোবর 2024 যখন বঙ্গভবন ঘেরাও হলো, রাষ্ট্রপতির ভাষায় অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি দিয়ে রাতারাতি সৃষ্টি হয়েছে, যেগুলো মানে এগুলোই তো আমরা 18 মাস ধরে দেখেছি ইউনূসের। তিনি বলছেন এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? মানে এই প্রশ্ন তো আমরা করারই সুযোগ পাই নাই। এই বিপ্লবের 18 মাসে যে বিপ্লব সংগঠিত করতেও, মানে রাত বিরাত দিন রাতে রাস্তায় বসে থাকতেও কিংবা রাস্তায় জড়ো হতেও তো টাকার প্রয়োজন হয়। এখন রাষ্ট্রপতি বলছেন এখানে যখন তারা ঘেরাও করলো, সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে ফোর্স এসে 3 স্তরের নিরাপত্তা দিল। রাষ্ট্রপতি এখানে যেটা তথ্য দিচ্ছেন যে 22শে অক্টোবর এদের পরিকল্পনা ছিল গণভবনের মতো বঙ্গভবনও এরা লুট করতে চেয়েছিল। এই যে আমি আপনাদেরকে বারবার বলি যে এদের পরিকল্পনাটা ছিল যে বঙ্গভবন থেকে প্রয়োজনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে এনে একটা রাজপথে বিচার করে দরকার হলে ফাঁসি দিয়ে দেওয়া, এবং সংবিধানের কবর রচনা করা, এবং সশস্ত্র বাহিনীকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পাশে থাকতে হয়েছে তার কারণ রাষ্ট্রপতিকে দিয়ে শুরু, এরপর
ওয়াকার না হাসনাত স্লোগান দিতে দিতে এদের পরিকল্পনাটা হচ্ছে এরা ক্যান্টনমেন্টে ঢুকে পড়ে ক্যান্টনমেন্ট থেকেও সেনা কর্মকর্তাদের, সেনা প্রধানকে বের করে এনে প্রয়োজনে রাজপথে বিচার করে সেনাবাহিনীরও দখল এই বিপ্লবী বাহিনী তাদের হাতে নিয়ে নিতে চায় সংবিধানকে কবর দিয়ে। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারে এই পুরো প্লটটা একদম পরিষ্কার হয়ে ওঠে। এই সশস্ত্র বাহিনীর 3 বাহিনী প্রধান বারবার মহামান্যকে বলেছেন, রাষ্ট্রপতিকে বলেছেন যে মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, কারণ তিনি তো সর্বাধিনায়ক। আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া, এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। এবং রাষ্ট্রপতি বলছেন শেষ পর্যন্ত তারা এটা করেছে, তারা বিভিন্ন সময় আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। এই সাক্ষাৎকারটা যখন পড়ছি তখন আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে যে সংবিধান রক্ষা করে একটা নির্বাচনের পথে হাঁটা, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানটা রক্ষা, সংবিধানটা রক্ষা, সেনাবাহিনীকে রক্ষা, সশস্ত্র বাহিনীকে রক্ষা, এই পুরো কাজটা যে সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করে করা গেছে বিএনপির সঙ্গে, সেখানে কিন্তু আবার সশস্ত্র বাহিনী প্রধানদের একটা ঐকমত্য, একটা ঐক্যবদ্ধ কর্মসূচির লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। তারেক রহমান সশস্ত্র বাহিনীর এই 3 প্রধানকে যদি এখন আপাতত তাদের দায়িত্বে রেখে দেন, মানে তাদের অবসর পর্যন্ত এই পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে দেন, তাহলে নিশ্চিতভাবেই বোধ করতে হবে যে বড় ধরনের তিনি যতই রদবদল করুন না কেন 3 বাহিনীতে, এই যে 3 বাহিনী প্রধানকে রেখে দিচ্ছেন তার একটা বড় কারণ হবে এই যে এরা এই 18 মাস ধরে বিএনপি যেই রাজনৈতিক অবস্থানে সোচ্চার ছিল, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, এই 3 বাহিনী প্রধান মিলে এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে রাষ্ট্রপতিকে রক্ষা করেছেন এবং দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে এক রকমের রক্ষা করে গেছেন। 3 বাহিনী প্রধান এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে গিয়েও বলে আসেন যে তারা কোনোভাবে কোনো অসাংবিধানিক কাজ হতে দেবেন না এবং রাষ্ট্রপতিকে এই অসাংবিধানিকভাবে অপসারণ করতে দেবেন না। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ওই ষড়যন্ত্র নিয়ে হাজির হয় যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুক, সংখ্যাগরিষ্ঠ দল একমত হলে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। শাহাবুদ্দিন চুপ্পু বলেন যে সেখানেও বিএনপি একটা দৃঢ় অবস্থান নেয় এবং তখনও রাষ্ট্রপতি বলছেন বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। তার মানে সেই 2024-এর অক্টোবরেই বিএনপি একটা দৃঢ় অবস্থান নিয়েছিল এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এই সংবিধান অক্ষুণ্ণ রাখা, রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা, অক্ষুণ্ণ রাখার বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি নিয়মিতভাবে মনোবল